আমেরিকার গৃহযুদ্ধের প্রধান নৌযুদ্ধ হিসেবে বিখ্যাত ব্যাটল অব দ্য হ্যাম্পটন রোড, যা ব্যাটল অব দ্য আয়রনক্ল্যাডস নামেও সুপরিচিত। পৃথিবীর ইতিহাসে এই যুদ্ধ আলাদাভাবে বৈশিষ্ট্যপূর্ণ। প্রথমবারের মতো লৌহপাতে মোড়ানো দুটি যুদ্ধ জাহাজের গল্প, যারা পরস্পরের মুখোমুখি হয়েছিল। এর আগে নৌবাহিনীর জাহাজ ছিল কাঠের, যা গৃহযুদ্ধের সময় উত্তর ও দক্ষিণ দুপক্ষই ব্যবহার করেছিল। তবে ব্যাটল অব দ্য আয়রনক্ল্যাডসের পথ ধরে এই চিত্র সম্পূর্ণ পাল্টেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইতিহাসের সেই বিখ্যাত নৌযুদ্ধ ব্যাটল অব দ্য আয়রনক্ল্যাডস। তো চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই যুদ্ধের ইতিহাস। আমেরিকা ছাড়াও অন্যান্য দেশের নৌবাহিনী অনুধাবন করে যে কাঠের জাহাজ কতটা অসহায়। অকারণে সব নৌবাহিনী ধীরে ধীরে তাদের বহর থেকে কাঠের জাহাজ অপসারণ করে আয়রনক্ল্যাড যুক্ত করতে শুরু করে। তাই ব্যাটল অব দ্য আয়রনক্ল্যাডস স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে পৃথিবী জুড়ে নৌযুদ্ধের ধরনে পরিবর্তন আসতে থাকে। লৌহপাতে আবৃত জাহাজ প্রধানত 19 শতকের মধ্যভাগ থেকে ইউরোপ ও আমেরিকাতে তৈরি শুরু হলেও জাহাজগুলোর ধারণা এসেছিল এর অনেক আগে থেকে। যদিও তখনও পর্যন্ত নৌবাহিনীর ব্যবহৃত জাহাজ সবই ছিল কাঠের, তবুও আয়রনক্ল্যাড নিয়ে অন্যান্য নৌবাহিনীর পরীক্ষা নিরীক্ষা সেই সময় শুরু করেছিল। সময়টা 1853 থেকে 56 সাল পর্যন্ত চলা ক্রিমিয়ান যুদ্ধের ব্রিটিশ ও ফরাসি সেনাবাহিনী কামানবাহী কাঠের পাটাতন ব্যবহার করে, যা তারা জলে ভাসিয়ে জাহাজের সাহায্যে রাশিয়ান বাহিনীর কাছাকাছি নিয়ে গোলাবর্ষণ করেছিল। সে সাফল্যে উদ্বুদ্ধ হয়ে ফরাসিরা প্রথম যুদ্ধ জাহাজে লোহার আবরণ ব্যবহার করা শুরু করে এবং 1859 সাল নাগাদ প্রথম ব্লোইন নামে এরকম একটি জাহাজ এবং পরবর্তী সময়ে কুইরন নামে আরেকটি জাহাজ তাদের বহরে অন্তর্ভুক্ত করে। ব্রিটিশরাও তখনও বসেছিল না, কিন্তু ব্ল্যাক প্রিন্স ও ওয়ারিয়র নামে দুটি আয়রনক্ল্যাড 1861 ও 1862 সালে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এর মধ্যেই আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং ইতিহাস প্রথমবার আয়রনক্ল্যাড জাহাজের সরাসরি সংঘর্ষ দেখতে পায়। তবে ঠিক কী কারণে এই গৃহযুদ্ধের সূচনা হয়? তাহলে বন্ধুরা চলুন দেখে নিই সেই গৃহযুদ্ধের কারণ। গৃহযুদ্ধটি আমেরিকার ইতিহাসে 1861 থেকে 1865 সাল পর্যন্ত স্থায়ী রক্তক্ষয়ী সংঘাত, যেখানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশের রাজ্যগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছিল। এর সূত্র ধরে উত্তরের রাজ্যগুলোর সাথে, যারা যুক্তরাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখতে বদ্ধপরিকর ছিল, দাক্ষিণাত্যের মনোমালিন্য শেষ পর্যন্ত সশস্ত্র লড়াইয়ের রূপ নেয়। ব্যাটল অব দ্য হ্যাম্পটন রোড সংঘটিত হয়েছিল হ্যাম্পটন রোড প্রণালীতে। এটি মূলত জেমস নদী থেকে উৎপত্তি হলেও এর সাথে ন্যান্সমন্ড ও এলিজাবেথ নদীর অংশ মিশেছিল। হ্যাম্পটন রোড একদিকে চেসাপেক উপসাগর ও অন্যদিকে উত্তর ক্যারোলিনার সমুদ্র উপকূলের সাথে যুক্ত ছিল। এর কাছাকাছি নরফোক, সাফোক, ইয়র্কটাউনের মতো গুরুত্বপূর্ণ শহর ও বন্দর থাকায় গৃহযুদ্ধের শুরুতে ইউনিয়ন সেনারা ভার্জিনিয়া ও নরফোক অবরোধ করে। সিএসএস ভার্জিনিয়া তৈরি করা হয়েছিল ভার্জিনিয়ার গডস্পোর্ট নেভি শিপইয়ার্ডে। ইউনিয়ন বাহিনীর কাছ থেকে দখল করা জাহাজ মেরিম্যাকের কাঠামোর ওপর। কনফেডারেট বাহিনীর আঘাতে সেই সময় ডুবে যাওয়া মেরিম্যাককে জল থেকে তুলে একে মেরামত করার পর এর দৈর্ঘ্য দাঁড়ায়
262 ফুটের একটু বেশি। এরপর এর মূল কাঠামোকে 170 ফুট লম্বা ওক ও পাইন কাঠের 24 ইঞ্চি পুরু আস্তরণ দিয়ে ঢেকে ফেলা হয়, যার উপর বসানো ছিল 2 ইঞ্চি পুরু ও 6 ইঞ্চি চওড়া দুটি স্তরের লোহার পাত। 6টি 9 ইঞ্চি ডালগ্রিন কামান ও 6.5 কি 7 ইঞ্চির দুটি ব্রক রাইফেল দিয়ে পুরো জাহাজকে সজ্জিত করা হয়। এর সম্মুখভাগে যুক্ত করা হয় প্রায় 1500 পাউন্ডের লোহার র্যাম, যার উদ্দেশ্য ছিল সজোরে ধাক্কা দিয়ে অন্য জাহাজকে ভেঙে বা গুড়িয়ে দেওয়া যায়। তারপরও অবরোধ ভাঙা এবং ইউনিয়নের জাহাজ ধ্বংস করার জন্য কনফেডারেটদের কাছে এর কোনো বিকল্প ছিল না। এসব দিক মাথায় রেখে জাহাজের কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয় অভিজ্ঞ এবং আগ্রাসী মনোভাবের ফ্ল্যাগ অফিসার ফ্র্যাঙ্কলিন বুচ্যানানের হাতে। দিনটা ছিল 8ই মার্চ। সেই দিন নৌযুদ্ধের প্রথম শুরু হয়। সিএসএস ভার্জিনিয়া কামানের গোলার মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। ইউনিয়ন বাহিনীর কোনো আঘাতই এর লোহার আবরণ ভেদ করতে সমর্থন হচ্ছিল না, বরং সিএসএস ভার্জিনিয়ার গোলায় কামারল্যান্ড ও কংগ্রেস খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিএসএস ভার্জিনিয়া সোজা এগিয়ে গিয়ে তার অগ্রভাগে লোহার র্যাম দিয়ে কাম্বারল্যান্ডকে আঘাত করলে ইউনিয়ন বাহিনীর ফ্রিগেট ডুবে যেতে থাকে। তবে এই পরিস্থিতিতেও কাম্বারল্যান্ডের ক্রুরা গোলাবর্ষণ চালিয়ে যেতে থাকে। এমনকি তাদের শত্রুরা পর্যন্ত তাদের এই সাহসিকতায় আশ্চর্য না হয়ে পারেনি। কাম্বারল্যান্ড ডুবে গেলে ভার্জিনিয়া নজর দেয় কংগ্রেসের দিকে। এর মধ্যে কংগ্রেস অনেকখানি তীরের দিকে চলে গিয়েছিল। নতুনভাবে গোলাবর্ষণ শুরু হলে এটি আত্মসমর্পণের সাদা পতাকা উত্তোলন করে। তারপর দিনটা ছিল 9ই মার্চ, যেদিন নৌযুদ্ধের দ্বিতীয়তম দিন। সকাল 6টার দিকে সিএসএস ভার্জিনিয়া ও সহকারী জাহাজ প্যাট্রিক হেনরি জেমসটাউন ও টিজার যাত্রা শুরু করে। ঠিক 8টার দিকে যুদ্ধক্ষেত্রে তারা পৌঁছায়। বুচানান আহত থাকায় তিনি জাহাজে ছিলেন না। তার পরিবর্তে জাহাজ পরিচালনার দায়িত্ব ন্যস্ত হয় লেফটেন্যান্ট কেইস্টবি জোন্সের উপর। মনিটরের আগমন সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, তাই এটি দেখতে পেয়ে তারা হতভম্ব হয়ে যান। মিনেসোটার ক্রুরা সারারাত চেষ্টার পরেও জাহাজ জলে ভাসাতে ব্যর্থ হয়েছিল। এমন পরিস্থিতিতে ওয়ার্ডেন তাদের আশ্বস্ত করেন যে তাদের রক্ষার জন্য তার সামর্থ্যের সবটুকু দিয়েই তারা চেষ্টা করবেন। নিজের জাহাজ নিয়ে তিনি মিনেসোটা ও ভার্জিনিয়ার মধ্যে অবস্থান করেন। যুদ্ধ শুরু হয় এবং উভয় পক্ষই গোলা ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। কয়েক ঘন্টার যুদ্ধে খুব কাছাকাছি মনিটর ও ভার্জিনিয়া পরস্পরের দিকে গোলা ছুটতে থাকে, কিন্তু কোনো পক্ষই অপর পক্ষকে লোহার বর্ম ভেদ করতে পারেনি। ভার্জিনিয়ার তুলনায় মনিটরের গোলার ছোড়ার হার ছিল অনেক কম, প্রতি 6-7 মিনিটে একটি, কিন্তু তার তুলনামূলক অধিক গতি ও দিক পরিবর্তনের ক্ষমতার কারণে ভার্জিনিয়া তাকে কোনোভাবেই ঘায়েল করতে পারছিল না। ঠিক ঘন্টা দুয়েক পর কামানের গোলা ফুরিয়ে গেলে মনিটর কিছুটা পিছনে সরে অগভীর জলে চলে যায়, যেখানে ভার্জিনিয়ার পক্ষে এটিকে আর অনুসরণ করা সম্ভব হয়নি। এদিকে মনিটরকে সরে যেতে দেখে ভার্জিনিয়া ধরে নেয় ইউনিয়নের আয়রনক্ল্যাড পালিয়ে যাচ্ছে, সুতরাং তারা এ যুদ্ধে নিজেদের বিজয়ী মনে করে মিনেসোটাকে পুনরায় আক্রমণ করার প্রস্তুতি নেয়। কিন্তু জাহাজের চালকরা জোন্সকে ভাটা আসছে বলে সতর্ক করে দেয়। ভাটার সময় জল কমে গেলে ভার্জিনিয়া অগভীর পানিতে আটকে যাওয়ার ঝুঁকি ছিল, তাই জোন্স দ্রুত জাহাজ সরিয়ে নেন। এই যুদ্ধের ফলাফল হিসেবে বা ভুল বোঝাবুঝির জন্য দুই পক্ষই আলাদা আলাদাভাবে নিজেদের বিজয়ী বলে ঘোষণা করলেও আধুনিক ঐতিহাসিকগণ এই যুদ্ধে অমীমাংসিত বা ড্র বলেই বিচার করেছিলেন। একদিক থেকে চিন্তা করলে এটি ছিল ইউনিয়ন বাহিনীর কৌশলগত বিজয়, কারণ ভার্জিনিয়ার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন বাহিনীকে অবরোধ
তুলে নিতে বাধ্য করা, যা তারা করতে পারেনি। অন্যদিক থেকে এই যুদ্ধের ফলে হ্যাম্পটন রোড এবং তার আশেপাশের নৌপথে কনফেডারেট নৌবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং মেজর জেনারেল মকক্ল্যানের পরিকল্পিত হামলাকে দেরি করিয়ে দেন। এর ফলে পরবর্তী সময়ে তার আক্রমণ ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে পরিণতি যাই হোক না কেন, এই কথা অনস্বীকার্য যে এই দুই আয়রনক্ল্যাডের ফলেই পৃথিবীব্যাপী নৌবাহিনীতে ব্যাপক পরিবর্তন ও আধুনিকীকরণ ঘটে। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসে সেই বিখ্যাত এক নৌযুদ্ধের অজানা ইতিহাস। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ইতিহাসের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।